সিঙ্গুরের নার্সিংহোমে আত্মহত্যা করেন নার্সিং পড়ুয়া। গলায় ফাঁস লেগেই প্রাণ গিয়েছে। কল্যাণী এমসের ময়নাতদন্তের রিপোর্টে এমনই উল্লেখ। রিপোর্টে বলা হয়েছে তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। নার্সিং পড়ুয়ার মৃত্যুর পর খুনের অভিযোগ তোলে তার পরিবার। পথে নামে বিজেপি এবং সিপিআইএম। পোস্টমর্টেম রিপোর্টের পর বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। 13ই অগস্ট বুধবার হুগলির সিঙ্গুরের নার্সিংহোমে উদ্ধার হয় এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ। নাম দীপালি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। পরিবারের দাবি মেনে ময়নাতদন্ত হয় কল্যাণী এমসে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে নার্সিং পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। গলায় ফাঁস লেগে মৃত্যু, শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। গত বুধবার নার্সিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে পুলিশ দুজনকে গ্রেফতার করে। একজন নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া, আরেকজন মৃতের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। মৃতের ফোনের কথোপকথন খতিয়ে দেখে এগরা থেকে গ্রেফতার করা হয় রাধা গোবিন্দকে। তদন্তে পুলিশ জানতে পারে রাধা গোবিন্দর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের জেরে কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন নার্সিং পড়ুয়া দীপালি। সেই থেকেই আত্মহত্যা। পরিবারের অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমের মালিককেও গ্রেফতার করে পুলিশ। খুন করা তো অবশ্যই হয়েছে। এখন চাইছি সঠিক তদন্ত হোক। আমি চেয়েছিলাম এমসি না হলে কমান্ডো চেয়েছিলাম আমি। পুলিশের সন্দেহ ছিল আত্মহত্যা। পরিবার দাবি করে খুন করা হয়েছে। এ নিয়ে পথে নেমে পড়ে বিজেপি সিপিআইএম। ময়না তদন্ত নিয়ে শুরু হয় চাপানুতোর। শ্রীরামপুর হাসপাতাল, কলকাতা মেডিকেল ঘুরে দেহ নিয়ে যাওয়া হয় কল্যাণী এমসে। পরিবারের দাবি মেনে সেখানেই হয় ময়না তদন্ত। সেই ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে আত্মহত্যা করেছেন নার্সিং পড়ুয়া। এটা কোন রাজনীতি হচ্ছে? তারপরে রাম আর বাম রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করছে, বডিকে ছিনিয়ে নিয়ে যাবে তাই নিয়ে ভাবা যায়? তো ওদের কথাতেই তো হলো গেল কল্যাণী এমস, তারপরে এখন এসছে সুইসাইডই করেছেন। মৃত্যু দুর্ভাগ্যজনক। তো তাহলে যারা বলছিল ধর্ষণ, খুন ইত্যাদি, প্রকাশ্যে ক্ষমা চাক, নাকে খত দিয়ে ক্ষমা চাক। যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমর্টম রিপোর্টে আছে, অত্যাচার, উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে। পশ্চিমবাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে, দিদি বোন কন্যাদের টার্গেট করা হচ্ছে, তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা। নিউজ 18 বাংলা। ভোর সন্ধ্যায় চাকদায় ডাকাতি। নদিয়ার চাকদায় স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি। সংস্থার কর্মীদের গান পয়েন্ট রেখে লুট। আগ্নেয়াস্ত্র হাতে অপারেশন দুই দুষ্কৃতীর। ভল্ট খুলে নগদ এবং সোনার গয়না লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে সুপার। সন্ধ্যাবেলা 6:30 নাগাদ दो लोकজন মুখে একদম কপার ঢুকে ভিতরে ঢুকলো আর হান্স দেখিয়ে এখানে স্টাফকে ভেবে দিকে ভল্ট থেকে অনেক জিনিসগুলো নিয়ে গেছে। আর সেগুলো আমরা খুঁটিয়ে দেখছি, ট্রেকিং দেন। কত টাকা নির্দিষ্ট এখন কিছু বলা যাবে। বুক ঢাকা ছিল, পুরো ক্যাপ ছিল, পুরো লং আর্ম শার্ট পরা ছিল, ঠিক আছে, মানে পুরোটা কভারই নিজের ফেসকে করে নিয়ে এসেছিল। সিকিউরিটি গার্ড এই সময় ছিল না। এরা বলছে সিকিউরিটি গার্ড রিসেন্টলি এরা ডিউটি চেঞ্জ করে সন্ধ্যাবেলা 8টা নাগাদ আসতো। এই জিনিসটাকে আমরা দেখছি সিকিউরিটি গার্ড কেন ছিল না, কার থেকে ছিল, সেটা সময় ফুটিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ। হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার রোহিঙ্গা। জানা গিয়েছে ধৃত মহিলা বাংলাদেশের কক্সবাজারে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বাজার। সোমবার গভীর রাতে এই এলাকা থেকে গ্রেপ্তার এক রোহিঙ্গা, নাম নূর ফাতেমা। সোমবার তখন রাত 2টো। হিঙ্গলগঞ্জ বাজারে এক মহিলাকে ঘুরতে দেখে পুলিশ। মহিলার কোলে এক শিশু, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মহিলার থেকে ঠিকমতো উত্তর না পেয়ে সন্দেহ বাড়ে। নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। মহিলা জানান তিনি বাংলাদেশ থেকে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন। বাংলাদেশের কক্সবাজারে বাড়ি। পুলিশের দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। বাংলাদেশের কক্সবাজারে প্রায় 9 মাস ডিটেনশন ক্যাম্পে ছিলেন, সেখান থেকে পালিয়ে ভারতে ঢোকেন। প্রথমে বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরায় পৌঁছন। তারপর সন্তানকে নিয়ে নৌকায় চেপে ইছামতি পার হন, ঢুকে পড়েন ভারতের হিঙ্গলগঞ্জে। নূর ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কি কারণে ভারতে অনুপ্রবেশ করেছেন তা জানতে চান তদন্তকারীরা। তাকে এদিন তোলা হয় বসিরহাট আদালতে। ফাতেমাকে 14 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এসএসসি চাকরি বাতিল বহাল। রাজ্য এসএসসি সহ চাকরিহারাদের ডজন ডজন রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আর বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল, রায় পুনর্বিবেচনার আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির 26,000 চাকরি বাতিল হয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে এসএসসি, রাজ্য এবং চাকরিহারারা। কয়েক ডজন মামলা। মঙ্গলবার সেই সব মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ সমস্ত রিভিউ পিটিশন বাতিল করে দেয়। শীর্ষ আদালত জানিয়েছে, বাগ কমিটি রিপোর্টে দুর্নীতির প্রমাণ মিলেছে। সিবিআই তদন্তেও নিয়োগে গাফিলতির তথ্য সামনে এসেছে। আসল ওএমআর এবং মিরর ওএমআর কোনোটাই নেই। এতেই স্পষ্ট নিয়োগ প্রক্রিয়া শুদ্ধভাবে হয়নি। সেই কারণে সুপ্রিম কোর্ট আগেই চাকরি বাতিল করেছে। তাই রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতাই নেই। রিভিউ পিটিশন ডিসমিস করেছেন, তার কারণ হচ্ছে বাগ কমিটি রিপোর্ট এবং সিবিআই তদন্ত থেকে পরিষ্কার হয়েছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে দুর্নীতি হয়েছে। অরিজিনাল ওএমআর শিট নেই, ইভেন স্ক্যান কপিও নেই। যেটা কলুষিত নিয়োগ প্রক্রিয়া, যেখানে টেন্টেড আনটেন্টেড কোনোভাবেই পৃথকীকরণ করা যাচ্ছে না। আমাদের যে লিগাল ইয়ার্ডস্টিকগুলো রয়েছে, যে এরর অন দ্য ফেস অফ দ্য রেকর্ড হওয়া প্রয়োজন, ওই জাজমেন্টের কোথায় এরর ছিল, পুনর্বিবেচনা করার কোনো প্রকার জায়গা নেই। তাই মহামান্য বিচারপতিরা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিসমিস করে দিয়েছে, রিভিউ পিটিশন ডিসমিস করেছে। 180 থেকে 200টা বিচার রিভিউ পিটিশন ফাইল হলো। উনি লিখছেন আনটেন্টেডদের জন্য এটা হৃদয় বিদারক। তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে। তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে, প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন, এবং আজকে এতগুলো রিভিউ পিটিশনে পর্যন্ত খারিজ করে দিলেন। এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে, কি না এজ রিল্যাক্সেশন দিয়ে আবার পরীক্ষায় বসতে দিয়েছি, পুরনো চাকরিতে ফেরত দিতে চেয়েছি। এই ধরনের যে একটা নক্কারজনক জাজমেন্ট, এটা কোনো মানুষে দিতে পারে না। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য সকল যোগ্যদের চাকরি চলে গেল। এর দায় স্কুল সার্ভিস কমিশনের, এর দায় রাজ্য সরকারের দুর্নীতির। বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি। আর পরীক্ষা যদি দিতেই হয়, এসএসসি 2016 প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অলডিজেবল, আমরা তারাই দেব। তার জন্য আরো সময় চাই, আরো 3 মাস পরীক্ষা পেছান। আমরা পরীক্ষার বিরোধিতা করব না, ফের এসএসসি অভিযানে যাব। সুপ্রিম কোর্টে আবারও মামলা কিভাবে করে ঘুরে দাঁড়ানো যায় সে বিষয়ে আমরা কাজ করব। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3রা এপ্রিল বাতিল করে দেয় শীর্ষ আদালত। এর জেরে এক ধাক্কায় প্রায় 26,000 জনের চাকরি যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। এরই মধ্যে চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে কয়েক ডজন মামলা হয়। সেই সমস্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।